ফিলিস্তিনিরা প্রমাণ করে দিয়েছে যে কোনো অ্যামাউন্ট অফ লস, যে কোনো মূল্যের ক্ষতি তারা নিতে আনন্দচিত্তে মাথা পেতে নিতে রাজি আছে। তারা দেখেন তারা এলাকা ছেড়ে যাচ্ছে না, গাজার ভিতরেই আছে। কারণ আল্লাহ তাআলা কোরআনেও বলেছে যে এটা এমন একটা ভূখণ্ডের কথা বলেছে সূরা ইসরাতে, যে বাইতুল মুকাদ্দাসের চারপাশের জমিনটাকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, এই এলাকাটাকে বরকতময় করেছেন। গত বছর অক্টোবরে আপনারা দেখেছেন যে ফিলিস্তিনি যে প্রতিরোধ যোদ্ধারা আছে, স্বাধীনতা সংগ্রামীরা, তারা ইসরায়েলে অ্যাটাক করে। ইসরায়েলের ভিতরে এবং ইসরায়েলের ইতিহাসে সম্ভবত এত ভয়ানক গ্যারিলা আক্রমণ কখনো হয় নাই। অনেক মানুষ সেখানে মারা যায় এবং প্রায় 200-র উপরে ইসরায়েলি সোলজার এবং সাধারণ মানুষদেরকে জিম্মি করে গাজাতে নিয়ে আসা হয়। এর প্রেক্ষিতে হচ্ছে আমরা দেখলাম যে ইসরায়েল অ্যাটাক করেছে গাজাতে এবং ভয়াবহ বোমাবর্ষণ যেটা চলছে আর কি নভেম্বর মাস থেকে, সেটা এমন একটা বাস্তবতা গিয়েছে যে চলমান সময়ে এত ভয়াবহ একতরফা যুদ্ধ এবং ধ্বংসযজ্ঞ আমরা পৃথিবীর অন্য জায়গাতে দেখি নাই খুব সাম্প্রতিক সময়ে। এখন পর্যন্ত আমাদের জানা মতে 35,000-এর বেশি গাজার মানুষ, নাগরিকগণ শহীদ হয়েছেন। তার ভিতরে 70% হচ্ছে নারী এবং শিশু, এবং প্রায় 15-16 হাজার দেখলাম শিশু। তো এই বাস্তবতাতে সারা বিশ্বজুড়ে ব্যাপক প্রতিবাদ, মিছিল, সমাবেশ চলছে, বিশেষ করে পশ্চিমা বিশ্বে। ইউরোপের প্রত্যেকটা রাজধানীতে, আমেরিকাতে পার্টিকুলারলি প্রত্যেকটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে, মেজর সকল ইউনিভার্সিটি ক্যাম্পাসে তারা এনক্যাম্পমেন্ট করছে, মানে তারা তাঁবু গেড়ে ওখানে ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ সমাবেশ করেছে, সপ্তাহের পর সপ্তাহ মিছিল সমাবেশ করছে। লন্ডনে দেখলাম টানা প্রত্যেক সপ্তাহে প্রায় গত 3-4 মাস থেকে প্রতিবাদ মিছিল করছে উইকেন্ডগুলোতে, শনি রবিবারে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতেও বেশ এনক্যাম্পমেন্ট হচ্ছে। অক্সফোর্ডে, কেমব্রিজে দেখলাম ওখানকার শিক্ষক, ছাত্রছাত্রীরা ওখানে তাঁবু টানিয়ে প্রতিবাদ করছে। অক্সফোর্ডে অথবা কেমব্রিজে কোথাও দেখলাম যে লর্ড বেলফোর, যে ব্রিটিশ ফরেন মিনিস্টার ছিল এক সময়, সে তার যে ছবি পোর্ট্রেট আছে, ও পোর্ট্রেটে স্প্রে করে সেই পোর্ট্রেটের চেহারাটা মুছে দিচ্ছে। এই জায়গাটা তো চলমান ঘটনা আর কি। এবং দুঃখজনকভাবে আমরা দেখলাম জাতিসংঘ থেকে শুরু করে অনেক আন্তর্জাতিক সংস্থাতে যুদ্ধ বন্ধ করা, গণহত্যা বন্ধ করা, ইমিডিয়েট যুদ্ধবিরতির জন্য অনেক দাবি করা হয়েছে জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করেই, কিন্তু ইসরায়েল কারো কথা শুনছে না। ইসরায়েল আসলে আমেরিকা ছাড়া কারো কথা শোনে না। ইনফ্যাক্ট আমেরিকা এবং ব্রিটেনের পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট সে চালায়। সে এত পাওয়ারফুল ওখানে যে মার্কিন কংগ্রেসের মতামত পর্যন্ত কেনাবেচা করতে পারে। জায়নিস্ট লবি একটা বই পড়েছিলাম বেশ আগে, ওখানকার একজন কংগ্রেসম্যানের লেখা, বহু বছর আগের, এবং তিনি দেখিয়ে দিয়েছেন যে কিভাবে আমেরিকার প্রত্যেকটা শক্তিশালী প্রতিষ্ঠান, সেটা সংসদ হোক, পররাষ্ট্র মন্ত্রণালয় হোক, তারপরে হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় হোক, গণমাধ্যম হোক, বিনোদন সেক্টর হোক, হলিউড থেকে বলেন, ইন্টারন্যাশনাল মিডিয়া বলেন, প্রত্যেকটা জায়গাতে ইহুদিবাদী যে জনগোষ্ঠী আছে, জায়নিস্ট যারা, ইসরায়েল রাষ্ট্রের যারা সমর্থক, তারা ব্যাপকভাবে ইনফ্লুয়েন্স তৈরি করছে এবং সেখানে প্রভাব বিস্তার করে আছে। তো এই যে জাতিসংঘের সাধারণ পরিষদ যেটা আছে, সকল সদস্যদেরকে নিয়ে সেখানে ব্যাপক মাত্রায়, মানে ধরেন 80% রাষ্ট্র প্লাস রাষ্ট্র সিজ ফায়ারের জন্য, গণহত্যা বন্ধ করার জন্য প্রস্তাব দিয়েছে। কিন্তু সেটা যখন সিকিউরিটি কাউন্সিলে যায়, সিকিউরিটি কাউন্সিলে আমেরিকা এটাতে ভেটো দিয়ে দেয়। ইভেন ইউরোপিয়ানরা পর্যন্ত যে প্রস্তাবে একমত হয়েছিল, চীন, রাশিয়া এবং ব্রিটেন, ফ্রান্স মিলে, আমেরিকা সেখানে পর্যন্ত ভেটো দিয়েছে। আমেরিকা শতাধিকবার ভেটো দিয়েছে, 100-র উপরে টাইমে। গত এত বছরে ইউনাইটেড নেশনসের যে রেজলিউশন ছিল, যেখানে ইসরায়েলকে সমালোচনা করা হয়েছে, তার যুদ্ধ বন্ধের কথা বলা হয়েছে, তাকে কোনো বিষয়ে তার যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এমন বিষয় দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এর প্রত্যেকটা জায়গাতে আমেরিকার সরকার, যে দলই ক্ষমতায় থাকুক, ডেমোক্র্যাট এবং রিপাবলিকান, দুইজনে মিলেই হচ্ছে ইসরায়েলের পক্ষে
কথা বলে এবং তারা জাতিসংঘে ভেটো দেয়, অজস্র টাকা পয়সা দেয়, অজস্র টাকা পয়সা এবং অস্ত্র। ইসরায়েলে আপনারা দেখেছেন যে $14 বিলিয়ন দিয়েছে কয়েক মাস আগে দেখলাম, রিসেন্টলি আরও $9 বিলিয়ন কংগ্রেস পাশ করেছে। এবং এটা এমন একটা জায়গা যে এই দুই দলের ভিতরে যত মতপার্থক্য থাকুক আমেরিকার আভ্যন্তরীণ রাজনীতিতে, ইসরায়েলের প্রশ্নে দুই দল কে কত বেশি আগ্রহ দিয়ে প্রমাণ করতে পারবে যে তারা ইসরায়েলের পক্ষে, সেটা তারা চেষ্টা করে। এটা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। খুব মাইনরিটি যারা আছেন, কংগ্রেসের সদস্য, সিনেটর যারা আছেন, ভার্মন্টের যে সিনেটর আছেন তিনি সহ অনেকেই এটা নিয়ে সমালোচনা করেছেন, কথা বলেছেন। তো আমরা বোঝার চেষ্টা করব যে এটা আসলে এন্ড কোথায়, শেষ কোথায়। বলা হচ্ছে যে 1968 সালের ভিয়েতনাম যুদ্ধ যখন শুরু হয়, টেট অফেন্সিভ যেটাকে বলে, তারপরে বিশ্ববিদ্যালয়গুলো ইউরোপের, বিশেষ করে জার্মানি, ব্রিটেন, আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে প্রতিবাদের ঝড় উঠেছিল, সেই রকম একটা ঝড়ের লক্ষণ তারা দেখতে পাচ্ছে। এবং একটা জেনারেশন এবং আইভি লিগ যাদেরকে বলছে, তারা ওপেনলি বিভিন্ন ফর্মে প্রতিবাদ করছে। কনভোকেশনের সেরিমনিতে দেখলাম ফিলিস্তিনের পতাকা দিয়ে প্রতিবাদ করছে, ক্যাটওয়াক করছে, ফ্যাশন শো করছে, সেখানে প্রতিবাদ করছে, কনসার্টে গান গাইছে, সেখানে প্রতিবাদ করছে, বিভিন্ন অ্যাওয়ার্ড সেরিমনিতে পশ্চিমের যে নায়ক নায়িকারা আছে, সিঙ্গাররা আছে, মিউজিশিয়ানরা আছে, তারা প্রতিবাদ করছে, ছাত্রছাত্রীরা তো অবশ্যই করছে। এবং দুঃখজনকভাবে সত্য যে যেটা দেখলাম যে খুব ডিসপ্রপোর্শনেটলি ফোর্স ব্যবহার করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো ওখানকার পুলিশকে ডেকে এনে তাদের যে তাঁবুগুলো আছে, এই তাঁবুগুলো সরিয়ে ফেলেছে। অথচ এগুলো কিন্তু খুব শান্তিপূর্ণ সমাবেশ ছিল এবং শান্তিপূর্ণ প্রতিবাদ ছিল, প্রত্যেকটা আইনের মধ্যে আছে। ফার্স্ট অ্যামেন্ডমেন্ট মেনে এগুলো করা হচ্ছে, কিন্তু স্যাডলি এটাকে অ্যালাউ করা হচ্ছে না। কেন করা হচ্ছে না? আমেরিকার যে আইভি লিগ যে ইউনিভার্সিটিগুলো আছে, টপ ইউনিভার্সিটিগুলো, এদের ফান্ডিংয়ের সাথে জায়নিস্ট ইহুদি বড় বড় ব্যবসায়ী জড়িত। তারা প্রতি বছর বিলিয়নস অফ ডলার দেয়। কলাম্বিয়া ইউনিভার্সিটি, যেটা আপনার সেই 60s যেভাবে প্রচণ্ড বিদ্রোহী ছিল, এবছরও সবচেয়ে বেশি প্রতিবাদ হয়েছে এবং চলছে কলাম্বিয়া ইউনিভার্সিটিতে, নিউ ইয়র্কে। সেখানে দেখলাম যে একটা জুইশ কোম্পানি তার ফান্ডিং বন্ধ করে দিয়েছে এবং পরিমাণটা এত বেশি যে বলা হচ্ছে যে তারা অনেকগুলো ডিপার্টমেন্টের ক্লাসকে অনলাইনে নিয়ে যেতে বাধ্য হবে, কারণ তারা মানে সরাসরি ফিজিক্যালি কোর্স রান করবার মতো ফান্ডিং তাদের হাতে থাকবে না। তো এইভাবে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোকে এই যে যারা ডোনার আছে, যাদের অধিকাংশ হচ্ছে মেজর জায়নিস্ট অর্গানাইজেশনের সাথে জড়িত এবং নিজেরা জায়নিস্ট, তাদের প্রেশারে এটা করতে বাধ্য হচ্ছে। এবং এটার সাথে একটা বিডিএস মুভমেন্ট আছে, বয়কট, ডাইভেস্টমেন্ট, স্যাংশন। যে স্টুডেন্টরা যারা প্রতিবাদ করছে, তারা গণহত্যা বন্ধের কথা বলছে, তারা যুদ্ধবিরতির কথা বলছে এবং তারা ডাইভেস্টমেন্টের কথা বলছে। মানে হচ্ছে এই বিশ্ববিদ্যালয়গুলোর সাথে ইসরায়েলের যে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে চুক্তি আছে, এখানে এসে পড়াশোনা করবে, গবেষণা করবে ইসরায়েল থেকে, অথবা এখান থেকে ওখানে গিয়ে, এই পুরো রিলেশনশিপটা কাট করবার জন্য বলা হচ্ছে যে একটা অ্যাপার্থেড স্টেট, একটা বর্ণবাদী রাষ্ট্রের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, এটা তাদের বক্তব্য। তো এই হচ্ছে চলমান ফেনোমেনা, অনেক পার্সপেক্টিভ আছে। এখন গোড়াটা কোথায়? যে ঐতিহাসিক বিভিন্ন কারণে আপনার রোমান এম্পায়ার যুদ্ধ করে যখন জেরুজালেম দখল করে, তখন ইহুদিদেরকে এখান থেকে বাস্তুচ্যুত করে। এই বাস্তুচ্যুত করবার পরে ইহুদিরা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং ইহুদিরাও বিশ্বাস করে যে তারা তাদের খোদার সাথে করা যে চুক্তি ছিল, কভেনেন্ট ছিল, সেইটা তারা লঙ্ঘন করেছে। এবং লঙ্ঘন করবার শাস্তি হচ্ছে তারা কখনো একত্রে একসাথে একটা রাষ্ট্রে বসবাস করতে পারবে না। তাদেরকে তাদের ঈশ্বর পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে। এবং আমরাও ইসলামিক বিভিন্ন ট্র্যাডিশনে দেখেছি যে ইহুদিদেরকে যখন অভিশপ্ত জাতি বলা হয়, যে অভিশাপ দেওয়া হয়েছে, তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এই জন্য দেখবেন যে বিভিন্ন প্রতিবাদ মিছিলগুলোতে অর্থোডক্স ইহুদি যারা একটু ট্র্যাডিশনাল এবং একটু বেশি কনজারভেটিভ ইহুদি যারা আসলে ধর্মটা মেনে চলেন,
এই সকল ধর্মগুরুরা কিন্তু বিশ্বাস করেন এবং তারা যে ইসরায়েল নামক কোনো রাষ্ট্র হতে পারে না, এটা তাদের সাথে তাদের খোদার যে চুক্তি, যে তারা দুনিয়াতে আলাদা থেকে কষ্ট ভোগ করবে, এর মাধ্যমে তাদের গুনাহ মাফ হবে, পরকালে তারা মুক্তি পাবে। কিন্তু এই ইসরায়েল রাষ্ট্রটা হচ্ছে সেই চুক্তির খেলাফ, লঙ্ঘন। এই জন্য দেখবেন তারাও ইসরায়েলের পতাকা পোড়ায় এবং এই ধরনের অর্থোডক্স ইহুদি ইসরায়েলের মধ্যেও আছে এবং তারা ইসরায়েলের আর্মিতে চাকরিতে যায় না, তারা কোনো সার্ভিসে, অফেন্সিভ কোনো সার্ভিসে তারা অংশগ্রহণ করে না। সারা দুনিয়াতে আছে, আমেরিকাতে সবচেয়ে বেশি, ইউরোপেও আছে এই অর্থোডক্স জুইশ কমিউনিটি। ফিলিস্তিনিরা প্রমাণ করে দিয়েছে যে কোনো অ্যামাউন্ট অফ লস, যে কোনো মূল্যের ক্ষতি তারা নিতে আনন্দ চিত্তে মাথা পেতে নিতে রাজি আছে। তারা দেখেন তারা এলাকা ছেড়ে যাচ্ছে না, গাজার ভিতরেই আছে, তারা শহীদ হবে, জীবন দেবে, রক্ত দেবে। কিন্তু এই যে রেজিস্ট্যান্স, স্বাধীনতার আন্দোলনের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা থেকে তারা কোনোভাবে ফেরত আসবে না। এবং তারা গত 100 বছর প্লাসের যে লড়াই, 1916 সাল থেকে যদি ধরেন, এই 100 বছরের প্লাসের যে লড়াই, এই লড়াইতে তারা বারবার সেটা প্রমাণ করেছে। হাজার হাজার মানুষ বারবার শহীদ হয়েছে, বারবার ফিলিস্তিনিরা ঘুরে দাঁড়িয়েছে, বারবার তারা লড়াই করেছে, বারবার যুদ্ধ করেছে। এবং তারা যুদ্ধ করছে কোথায় দেখেন? একটা বন্দিশালাতে বসে যুদ্ধ করছে। পৃথিবীতে স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এত দুর্দান্ত দুঃসাহসিক স্বাধীনতার গল্প সম্ভবত ফিলিস্তিনিরা ছাড়া আর কেউ রচনা করতে পারে নাই। কারণ আল্লাহ তাআলা কোরআনেও বলেছে যে এটা এমন একটা ভূখণ্ডের কথা বলেছে সূরা ইসরাতে, যে বাইতুল মুকাদ্দাসের চারপাশের জমিনটাকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, এই এলাকাটাকে বরকতময় করেছেন। এবং আমাকে আল্লাহ তাআলা সেখানে সফর করবার সুযোগ আমি পেয়েছি। আমি দেখেছি এটা অসাধারণ মানুষ তারা, এবং অসাধারণ জনগোষ্ঠী, দুঃসাহসিক এলাকার যে ওয়েদার, মেহমানদারি, সব কিছু মিলে আল্লাহ তাআলা সত্যিই তাদেরকে যে পছন্দ করেছেন, এই বিষয়টা আমার কাছে মনে হয়েছে আর কি। এবং এই ফিলিস্তিনের মুক্তি লড়াইতে দেখবেন একটা কমন জায়গা আছে। এখানে বামপন্থী ধারা আছে, এখানে ইসলামপন্থী ধারা আছে, এখানে সুফি পন্থী ধারা আছে। আমি বাইতুল মুকাদ্দাস মসজিদে দেখেছি যে সুফিরা একসাথে বসে যে তারা যে সুফি রিচুয়ালস আছে, তারা কবিতা চর্চা করতেছে আল্লাহ রসুলের শানে, অথবা আল্লাহ তাআলার হামদ গাইছে। অতএব বিভিন্ন ধারার লোকরা কিন্তু একসাথে এখানে লড়াইটা করছে। প্যালেস্টিনিয়ান খ্রিস্টান আছে, আপনি দেখবেন যে শুধু মসজিদগুলো, হাসপাতালগুলো ধ্বংস করে দেয় নাই, এই যে গাজায় যত পুরাতন চার্চ আছে খ্রিস্টানদের, অর্থোডক্স চার্চ আছে আপনার শত শত বছরের পুরাতন, সেগুলো পর্যন্ত ধ্বংস করে দিয়েছে। এবং এই লড়াইতে কিন্তু ফিলিস্তিনি খ্রিস্টানরাও অ্যাক্টিভলি অংশগ্রহণ করছে। অসাধারণ একটা মুক্তিকামী মানুষের লড়াইয়ের ইতিহাসে একটা দুঃসাহসিক গল্প হচ্ছে ফিলিস্তিন। অতএব ফিলিস্তিন নিয়ে কথা বললে আসলে ঘন্টা পর ঘন্টা বলা যাবে। আমি সামান্য একটু বলার চেষ্টা করলাম। আমরা মনে করি এটার সমাধান হচ্ছে টু স্টেট সলিউশন ইজ ডেড। একটা মাত্র রাষ্ট্র হইতে হবে, ফিলিস্তিনি রাষ্ট্র। কোনো দখলদার এখানে থাকতে পারবে না, যেখান থেকে আসছে ওই দেশে চলে যাবে। প্রয়োজনে আমেরিকা, কানাডা, ইউরোপ তাদের দেশে একটা অংশ দিয়ে দেখ, তারা যদি এলাকার মানুষ মেনে নেয় তারা ওখানে একটা রাষ্ট্র করুক না। আমেরিকার একটা স্টেট তারা ছেড়ে দেখ না, কানাডার বহু জায়গা খালি পড়ে আছে। কিন্তু ফিলিস্তিনের রাষ্ট্র হবে একটা, যেটার নেতৃত্বে ফিলিস্তিনিরা থাকবে। এখানে ফিলিস্তিনের ভিতরে ফিলিস্তিনি মুসলমান আছে, ফিলিস্তিনি খ্রিস্টান আছে, ফিলিস্তিনি ইহুদি আছে, ফিলিস্তিনি আস্তিক নাস্তিক, সবাই মিলে তার একটা গণতান্ত্রিক রাষ্ট্র থাকবে। এটাই হচ্ছে ফিলিস্তিনের একমাত্র সমাধান। আমরা এই লড়াইয়ের জন্য দোয়া করছি, শুভকামনা করছি, এবং এই লড়াইটা সফল হবেই হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সবাই ভালো থাকবেন।